ওই রক্ত দিয়ে আমার অ্যানাবেলার শাওয়ার নিবে। কথা দিয়েছি আমি। হৃদিত চৌধুরী কখনো কথার খেলাপ করে না। আর বিষয় যখন অ্যানাবেলাকে নিয়ে, তখন নো কম্প্রোমাইজ। একে কম করে হলেও আরও 2 দিন বাঁচতে হবে। প্রয়োজন পড়লে মেডিসিন অ্যাপ্লাই করে বাঁচিয়ে রাখবি। আমার অ্যানাবেলা ওর সাথে মিট করবে, তারপর ওকে উপরে পাঠানোর দায়িত্ব আমার। হৃদিতের মুখাবয়বে পরিবর্তন স্পষ্ট, হাত ছোড়া মুষ্টিবদ্ধ, চোখে জগতের সবটুকু হিংস্রতে সে ভর করেছে। মণিগুলো ভয়ানক দেখাচ্ছে, কপালে ঘাড়ের শিরাগুলো ফুলে ফেপে নীল হয়ে উঠেছে। আবির ফাঁকা ঠোক গিলে 2 কদম পিছিয়ে যায়। মুহূর্তেই সিংহের ন্যায় রূপ বিড়ালে পরিণত হয়। অস্পষ্ট শব্দ, কম্পিত কণ্ঠনালী। আচ্ছা ঠিক আছে, রাগস কেন দোস্ত? ভয় লাগে তো? ছোট্ট হৃদয়টা লাফাইতেছে। আগামীকাল দুপুরের আগে পার্সেল করে পাঠিয়ে দিবি, না হলে তোর রক্তের শাওয়ার নেব আমি। মাইন্ড ইট। কথা শেষ করে উল্টো ঘুরে প্রস্থান নিতেই বাদশাদে আবির ভয়ে আটকে ওঠে। আমায় একা রেখে কোথায় যাচ্ছিস তুই? এই জঙ্গলে এমন ভুতুরে বাড়িতে আমি একা থাকতে পারবো না দোস্ত। তাহলে এই মেয়েটা মারার আগে আমি নিজেই মরে যাব। কাঁদো কাঁদো কণ্ঠস্বর আবিরের। হৃদিত পিছু ফেরার প্রয়োজন বোধ না করে নিজস্ব ভঙ্গিতে সামনে এগোতে থাকে। চরণযুগল কবাট পেরিয়েছে, সেখান থেকেই বলে, দাবান তাই পাশছে তোকে কোম্পানি দিতে। ডোন্ট ওয়ারি। মিনিট পার হতে কণ্ঠটা আধারে বুকে মিলিয়ে যায়। ধরনের ধোঁয়াশার মাঝে হারিয়ে যায় কণ্ঠের মালিক। আবির দীর্ঘশ্বাস ফেলে, স্থির দৃষ্টি রাখে অলিভিয়ার ক্ষত বিক্ষত মুখমণ্ডলে। বুক ছিঁড়ে বেরিয়ে আসা যাতনা বেদনার সংমিশ্রণে কিছু শব্দ। 1 মাস আগে প্রথম দেখায় মন গহীনের জায়গা করে নিয়েছিলে নিষ্ঠুরিণী। তোমার গলার স্বর আমায় মুগ্ধ করেছিল, চুম্বকের মতো ডেকেছিল তোমার দিকে। তখন বুঝতে পারিনি তুমি এতটা নিকৃষ্ট মনের একজন মেয়ে। আমায় আগলে গড়া মুখের আড়ালে তোমার একটা বিকৃত রূপ আছে। কিন্তু দেখো এখন তোমার স্বার্থপরতা, হিংস্রতা সবটুকু জানি আমি, তবুও তোমার গায়ে একটা টোকা দিতে আমার হাত কাঁপে, বুক ব্যথা হয়। ভালোবাসা বোধহয় এমনই। এতদিনে বুঝেছি আমায় কেন যেন অসহায় করে দিয়েছে। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! হ্যাঁ, নিজের চোখের সামনে তোমাকে মরতে দেখব। অবশ্য মৃত্যুই তোমার জন্য পারফেক্ট শাস্তি হবে। তোমার ভুলের কোনো ক্ষমা নেই। আবির থামে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা মিঠা পানি। তা অবহেলায় ঠায় পায় ফ্লোরে। এগিয়েছে অলিভিয়ার পায়ের কাছে বসে, হাঁটুর উপরে আলগোছে মাথা রাখে। সব তো ঠিকঠাক, কিন্তু এই আমার কি হবে? যাকে পাবো না তার প্রতি মায়া কেন জন্মায় আমাদের? একটা আফসোস আমার আজীবন রয়ে যাবে। খুব তীব্রভাবে চেয়েও তোমাকে পাইনি, পাবো কিভাবে? আমি তো ভালোবেসেছি একটা ভুল মানুষকে। না না, ভুল মানুষ না, একটা পশুকে ভালোবেসেছি আমি, যার মন বলতে কিছু নেই। তাহলে তো কষ্ট পেতে হবেই। ভুল আমার, ভুলের মাসুলও এই আমাকেই দিতে হবে। পূর্ব জন্ম হবে না বলেই এই জন্মে তোমাকে পাওয়ার দৃঢ় ইচ্ছা ছিল আমার। তোমাকে নিজের রানী বানাতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটুকু আমায় দিলে না তুমি। যেই চোখে তোমার জন্য নিজের সবটুকু ভালোবাসা বিরাজ করে, সেই চোখে তোমার নৃশংস মৃত্যু কিভাবে দেখব বলো নিষ্ঠুরিণী? এতটা ঘৃণ্য কেন হলে তুমি? আর 5টা মেয়ের মতো সাধারণ কেন হলে না? ঘড়ির কাঁটা ঘুরে 12টার ঘরে অবস্থান নিয়েছে। নিজস্ব দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িতে অবস্থান করছে জায়ান। ড্রয়িং রুমের সোফায় বসে ভিডিও গেম খেলছে। চঞ্চল হাত দুটো রিমোট কন্ট্রোলে ব্যস্ত। বিশেষ অভিজ্ঞতার সহিত রিমোট নাড়িয়ে চলেছে। অকস্মাৎ পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা ঝংকার তুলে বেঁচে ওঠে। খেলায় ব্যাঘাত ঘটায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে জায়ান। ফোনের স্ক্রিনে চলচল করতে থাকা নাম্বারটা অখিগোচর হতে কেটে দিতে চেয়েও তড়িঘড়ি রিসিভ করে। অপর পাশ থেকে শোনা যায় নিরেট গুরু গম্ভীর কণ্ঠস্বর। ওকে ব্রো। কল ডিসকানেক্ট হয়ে যায়। জায়ান দৌড়ে দোতলায় ওঠে।
প্ল্যান অনুযায়ী সবটা করে শরীরে নতুন কাপড় জড়িয়ে নিচে নেমে আসে। তৎক্ষণাৎ বাইকে থেকে শোনা যায় পুলিশের গাড়ির সাইরেন। মেইন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। শখানেক পুলিশ অলরেডি সন্ধ্যা থেকেই বাড়ির ঘেরাও করে রেখেছে। জায়ান স্বভাবসুলভ নিজের গতিতে হেঁটে ড্রয়িং রুমের দরজা খুলে দেয়। দর্শন হয় ইভানের শানিত বদন। জায়ান মৃদু হেসে চশমার ফ্রেমে খোঁচা খোঁচা দিয়ে নাকের ডগা থেকে উঠিয়ে যথাস্থানে বসিয়ে দেয়। হাতজোড়ার সামনে এগিয়ে দিতেই ইভানের কপালে ভাঁজের সৃষ্টি হয়। ভ্রুজোড়া কুঁচকে ফেলে। মনে হচ্ছে আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। চার দেওয়ালের মধ্যে বন্দি হওয়া এত তাড়া। নিশাচরদের অবরুদ্ধ রাখা এতটা সহজ নয় এসপি মির্জা। আপনাদের কাজটা একটু সহজ করে দিতে মন চাইলো, এই যা। এবার জলদি হ্যান্ডকাপটা পরিয়ে ফেলুন। ইভানের পাশে দাঁড়িয়ে থাকা অমিত শাহ হকচকিয়ে গিয়েছেন। ঠোঁটছোড়া আপনা আপনি দুদিকে সরে যায়। মুখ দিয়ে পৃথিবীতে অনায়াসে ঢুকে যাবে। চোখ দুটো অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই ছোট জীবনে আর কি কি দেখার বাকি আছে কে জানে। ইভান কিছুই বলে না। জায়নের সম্পূর্ণ বডি চেক করে ইলেকট্রনিক ডিভাইসের সন্ধানে তবে তা পাওয়া যায় না। মুচকি হেসে হাতকড়া পরিয়ে টানতে টানতে গাড়িতে তোলে। ড্রাইভিং সিটে ইভানের বিশ্বস্ত ভাইসুলভ ড্রাইভার পাভেল। পাশের সিটে ইভান বসা। পেছনের সিটে জায়নের সাথে অমিত সাহা। সামনে দুটো পুলিশের গাড়ি, পেছনে দুটো। প্রকৃতির গভীর শান্ত পরিবেশের সাথে গাড়ির ভেতরের পরিবেশও নীরবতায় মোড়ানো। ইভানের জোহরে নজর জায়নের মাঝে নিবদ্ধ। লুকিং গ্লাস দিয়ে আর দৃষ্টি রেখে চলেছে। কিছুক্ষণ পরেই গাড়ি জঙ্গলের রাস্তা ধরে। দুদিকে শশ করে সুবিশাল অটোবে পেছনে ধেয়ে চলেছে। কিছুটি দেখার উপায় নেই। সহসা গাড়ি থামায়। পেছনের দুটো গাড়িও থেমে যায়। সামনের দুটো গাড়ি এগিয়ে চলেছে। বিষয়টা আহামরি গুরুত্বপূর্ণ না ভেবে ইভান গাড়ি দুটো থামানোর ইচ্ছা পোষণ করে না। ঘাড় ঘুরিয়ে পেছনে দৃষ্টিপাত করে। তীক্ষ্ণ প্রশ্নবাণে ঝরঝরিত হয়ে করে তোলে জায়ানকে। কি সমস্যা? এভাবে চিৎকার দিলে কেন? পালানোর ধান্দা করছো নাকি? জায়ান নিচের হাত জোড়া উঁচু করে আঙুলের ইশারায় বোঝায় পি পেয়েছে। পাভেল হেসে দেয়। ইভান চোখ গরম করে তাকাতেই মুখটা আগের ন্যায় কঠোর হয়ে যায়। হাসি তখন দূর আকাশে। সম্ভব নয়। পাভেল, গাড়ি স্টার্ট দাও। আর 2 মিনিট ওয়েস্ট করলে আপনার গাড়ি নষ্ট হয়ে যাবে স্যার। তখন আমাকে দোষারোপ করতে পারবেন না। সেকেন্ডে গতিবেগ 100+ কিমি। জায়ানের কথায় অমিত শাহর খুব কষ্ট অনুভব হয়। ছোট্ট করে সুপারিশ করার ন্যায় বলে, স্যার, এটা তো প্রাকৃতিক কর্মকাণ্ড। বেচারা ছেলেটাই বা কী করবে? তাছাড়া আমাদের এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ইভান হতাশার শ্বাস ফেলে। সবাইকে ইশারায় গাড়ি থেকে নামতে বলে। পুরুষালী শক্ত ডান মুঠোটা তখন ওয়াকিটকির দখলে। মুখের কাছে নিয়ে সাবলীল শব্দ উচ্চারণ সহিত আগের দুটো গাড়িকে ইনফর্ম করে, এসপি ইভান মির্জা ইজ টকিং। কাম ব্যাক, লোকেশন ইন দ্য মিডল অফ ওয়েস্ট ওভার। অপর পাশ থেকে ভেসে আসে পুনরায় ওয়াকিটকি চওড়া কোমর স্থানে পায়। জায়ান এই পর্যায়ে অধৈর্য হয়ে পড়ে। স্যার এবার আমি যাই, বেশি দূর নয়, এই 5 কদম সামনে যাব। জোরসে পেয়েছে। ওয়েট এ মিনিট। এসআই অমিত সাহা, ওনার সাথে যান, পাশেই থাকবেন। পালানোর চেষ্টা করলেই ডিরে শ্যুট করে দেবেন। অমিত সাহা বাধ্যের মতো মাথা নাড়ে। অতঃপর জায়ানের কবজি ধরে সামনে এগোতে থাকে। ততক্ষণে পেছনে গাড়ি দুটো থেকে সকল পুলিশ কর্মকর্তা নেমেছে। ইভান আদেশ জারি করে, ফলো দেন। জায়ান দুষ্টু হাসে, ফিস করে অধর নাড়ে। আপনারও যা আমারও তা, শুধু বয়সের তারতম্যে একটু ভিন্নতা পরিলক্ষিত হতে পারে। তাহলে আমার সাথে কি দেখতে পাচ্ছেন? পি করার সময়ও কি একটু শান্তি দিবেন না? অমিত শাহ হেসে দেয়। জায়ানের কাজ চাপড়ে বলে ওঠে, ইয়াং গাই, ডোন্ট আন্ডার এস্টিমেট মি। তোমার বয়সে আমি শত নারী সামলানোর ক্ষমতা রাখতাম। সব জানি, এই জন্যই তো কপালে একটা বই জুটেনি। আরে বেটা, জায়গা মতন টোকা দিও না, অন্তরে লাগে।
জায়ান হাসে, কিছু দূরে একটা গাছের নিচে পদযুগল থামিয়ে দেয়। সাথে সাথে ওদের থেকে একটু দূরে অবস্থান নেয় পুলিশের সুবিশাল এক দল। গোলাকার আকৃতিতে ঘেরাও করে তারা। জায়ান ইঙ্গিত দেয় হ্যান্ডকাপ খুলে দিতে। অমিত শাহ পকেট তন্ন তন্ন করে খুঁজে অবশেষে বিকল্প চাবিটা দিয়ে হ্যান্ডকাপ খুলতে সক্ষম হয়। জায়ান খানিকটা ঝুঁকে অন্ধকার হাতড়ে পায়ে পরিহিত মোজা থেকে ব্লুটুথ বের করে। শুয়ের উপরের অংশে খুলে ফোনটা হাতে নেয়, অতঃপর দ্রুত ব্লুটুথ কানেক্ট করে ফেলে। শু ঠিকঠাক করে উঠে দাঁড়ায়, ফোনটা আড়াল করে দেয়, কল দেয় পরিচিত এক নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হয়। শার্টের ভেতরে লুকানো ছোট্ট সিসিটিভি ক্যামেরাটা বের করে অমিত শাহর হাতে ধরিয়ে দেয়। হ্যান্ডকাপটা নিচের সাথে রাখে। থ্যাঙ্কস এ লর্ড মিস্টার সাহা, আপনার এই ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। কৃতজ্ঞ আমি। শীঘ্রই দেখা হবে আমাদের। আমি যাচ্ছি, বাকি দায়িত্বটা আপনার। সাবধানে ইয়ং গাই, পাশে আছি আমি। অমিত শাহর আশ্বস্ত কণ্ঠধ্বনি। জায়ান অমিত শাহর নাক বরাবর সর্বশক্তি দিয়ে একটা ঘুষি মেরে বজ্রগতিতে গাছে উঠে যায়। অমিত শাহ ঠিক তক্ষুনি একটা শুট করে। দুর্ভাগ্যবশত সেটা ডান হাতে লাগে। জায়ান হাতে বেশ খানিকটা আঘাত পায়। গুলিটা মাংসের মাঝে আটকে গেছে, তবুও থামে না। ডালাপালা ভেদ করে ছুটে চলে। মিছে মিছে আর্তনাদ করে ওঠে অমিত সাহা। রক্তাক্ত নাকমুখ নিয়ে মুচকি হাসে। গুলির শব্দের সাথে অমিত শাহর আর্ত চিৎকারের চারিদিক থেকে দৌড়ে সবাই ঘটনাস্থলে উপস্থিত হয়। ইভান অমিত শাহকে রক্তাভ অবস্থায় দেখতেই হতভম্ব হয়ে যায়। ঘটনা যা বোঝার বুঝে ফেলে। অমিত সাহা হাতে দিয়ে পশ্চিম দিকে দেখিয়ে উত্তেজিতভাবে বলতে থাকে, ওদিকে গেছে, ওদিকে, ক্যাচ হিম। ওহ সিট, ড্যামিড। জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়ুন, পালাতে যেন না পারে। ইভান দিক দিশা হারিয়েছে। কপালে আঙুল ঘষে কিছু একটা সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়ে। ততক্ষণে আগের দুটো গাড়িও এসে পৌঁছেছে। সব পুলিশ কর্মকর্তা নেমে দাঁড়িয়েছে ইতিমধ্যে। ইভানের হুঙ্কারে রাতের আধারে ধূম্রচাল মারিয়ে জঙ্গলের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সকলে। জায়ান গাছের ডালপালা বেয়ে 8টা গাছ অতিক্রম করে লাফিয়ে মাটিতে নামে। গাছগুলো শাখা প্রশাখা একে অপরের সাথে লাগোয়া বিধায় সমস্যা হয়নি। ব্রো, শুনতে পারছেন আমাকে ব্রো? হ্যাঁ, ডান দিকে রাস্তায় দৌড়াও। শুনেছি ছোটোবেলায় রেস কম্পিটিশনে অলওয়েজ ফার্স্ট হতে। সেই শক্তি কাজে লাগাও ফার্স্ট। তোমার লোকেশন আমি ট্র্যাক করেছি, ডোন্ট বি অ্যাফারেন্ট। জায়ান দিক বেদিক ভুলে দৌড়াতে শুরু করে। হাতের ব্যথা বেমালুম মস্তিষ্কের বাইরে চলে যায়। জীবন হাতে ছুটতে থাকে। পেছন থেকে শোনা যায় আরো কয়েক চরণ যুগলের খসখস শব্দ। শ্রবণেন্দ্রিয়ে ঝংকার তোলে ইভানের বন্য পশুদের মতো গর্জন। জায়ান, স্টপ দেয়ার, আদারওয়াইজ আই উইল বি ফোর্স টু শুট। ব্রো, ওরা আমার পেছনে। ভয় নেই, বামে মোড় নাও, তারপর সোজা 1 কিলোমিটার দৌড়েই নদীর ঘাট মিলবে। আই এম ওয়েটিং। জায়ান এবার নাক মুখ বন্ধ করে দৌড় লাগায়। জানে একবার ধরা পড়ে গেলে মুক্তি মিলবে না সহজে। তখন ওই জেলের 4 দেয়ালের মাঝেই নিজের বাকিটা জীবন পার করতে হবে। ধুকে ধুকে পচে গলে মরতে হবে। পায়ের গতি বৃদ্ধি পায়। জঙ্গলের চারিধার ফায়ারিং এবং এর প্রখর শব্দ মুখরিত। ভাগ্যবশত এখনো একটাও জায়ানের শরীরে আঘাত আনেনি। 5 মিনিটে নদীর ঘাটে এসে উপস্থিত হয়। অন্ধকার গলিয়ে বড়সড় একটা আলোর সন্ধান মেলে। সামনে বিশাল একটা ট্রলার দাঁড়িয়ে। জায়ান যেন আসমানের চাঁদ হাতে পায়। দৌড়েছে, লাফিয়ে ট্রলারে ওঠে। ঠিক তখনই ঝড়ের গতিতে পেছন থেকে একটা বুলেট এসে জায়ানের পায়ের গোড়ালিতে লাগে। মুখ থুবড়ে পরে শুট করেছে ইভান। হাঁটুতে হাত দিয়ে কাঁপছে। ট্রলারের কেবিন থেকে বেরিয়ে আসে বিশাল দেহী একজন যুবক। শরীরের পুরোটা কালো কাপড়ে মোড়ানো। আবারও কম্পনরত হাতে শুট করে ইভান, কিন্তু এবার তাক ছুটে যায়। তার আগে জায়ানকে কাঁধে তুলে কেবিনের ভেতরে নিয়ে গেছে যুবক। ইভেন ততক্ষণে ট্রলারও ছেড়ে দিয়েছে। ছুটে চলেছে তীব্র বেগে। চাইলেও আর কিছু করা সম্ভব হয়নি। নদীর ঘাটে ইভান দাঁড়িয়ে
দৃষ্টি দূরের ট্রলারে নিবদ্ধ। কয়েকজন পানিতে লাফও দিচ্ছে, তবে খুব একটা সুবিধা করতে পারেনি। একটুর জন্য নিশানা মিস হয়ে গেছে ইভানের। আফসোসের সমাপ্তি নেই। পাশে এসে দাঁড়ায় অমিত সাহা। ব্যথাতুর ধ্বনি তুলে বলতে শুরু করে, আমি দুঃখিত স্যার, আমাকে আঘাত করে পালিয়েছে জানোয়ারটা, আমি অনুতপ্ত। ইটস ওকে, চলুন। আপনার ট্রিটমেন্টের প্রয়োজন, তবে আমার চোখে ধুলো দিয়ে কেউ পালাতে পারবে না। আই প্রমিস, এর শেষ আমি দেখেই ছাড়ব, সবটা গোড়া থেকে উপড়াবো। ইভানের নির্লিপ্ত জবাব ওনার দুজনে ফিরে যাওয়ার জন্য উদ্যত হয়। পেছন থেকে তখন আরো দুটো পুলিশ ফোর্সের আগমন ঘটেছে। ইউনিফর্ম করেছে 25 মিনিট আগে, আর এখন বালছিতে আসছে। ইভান মনে মনে রেগে ফুঁসছে। একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। এই গর্ধবগুলো একটাও কাছের না, ঘুষ দিয়ে শুধুমাত্র চাকরিতেই ঢোকে। শরীর নাড়াতে 12 বছর লেগে যায়। যত সব। আজের একটু তৎপর হলে এত বড় ভুল কখনোই হতো না। জায়ান শয়নরত। যুবক সূক্ষ্ম দৃষ্টিতে জায়ানের গুলিবিদ্ধ হাত পা পর্যবেক্ষণ করে চলেছে। সময় নিয়ে বেশ যত্ন সহকারে জায়ানের হাত ও গোড়ালি থেকে গুলি বের করে ব্যান্ডেজ করে দেয়। জায়ান যন্ত্রণায় ব্যথায় চোখ এটি রেখেছে। যুবক কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। কয়েক মিনিট পেরোতেই ট্রলারটা একটানে ঘাটে এসে থামে। জায়ান খুঁড়িয়ে হাঁটছে। ঘাটের সামনে দুটো BMW গাড়ি রাখা। যুবক একটা চাবি সহ চাবির রিং জায়ানের দিকে ছুঁড়ে মারে। জায়ান বাম হাত দিয়ে ক্যাচ ধরে। 15 kilometers to the east. Said safe. See you soon. And the medicine will reach you in the morning. So don't worry. Bye. থ্যাঙ্কস ব্রো। যুবক কোনো জবাব দেয় না, গাড়িতে উঠে বসে। জানালার গ্লাস নামিয়ে জায়ানকে ইশারায় যেতে বলে। পরক্ষণে গাড়ি স্টার্ট দিয়ে একটানে চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। জায়ান দ্রুত গাড়িতে উঠে পড়ে। চঞ্চল দিয়ে স্টার্ট দিয়ে নিচের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আঘাতপ্রাপ্ত হাত পা নিয়েই দ্রুত গতিতে চালাতে শুরু করে। দিবসের প্রথম প্রহর। সময় সকাল 7টা। পূর্ব দিগন্তে প্রভাকর উকি দিচ্ছে। বইছে সকলের নির্মূল মৃদু হাওয়া। অটবের ডালে পাখিদের অস্ফুট মৃদু ধ্বনি। বিমোহিত পরিবেশ। মেহরিমা পরীকে নিয়ে ব্যালকনির দোলনায় বসে আছে। তরুর বৃহৎ উপশাখায় ফাঁকফোকর ছেদন করে দিগন্তের রাজার উকিঝুঁকি দেওয়ার সাধ্য নেই। পরি নিচে নিষ্পাপ কুটি কুটি চোখ দুটো দিয়ে বসুন্ধরার সৌন্দর্য অবলোকন করতে বিভোর। মেহরিমা নিজের জগৎ সংসারের গল্প নিয়ে মেতে উঠেছে ছোট্ট পরির সাথে। পরে কি এত বুঝে কে জানে। মাম্মার কথায় হেসে কুটি কুটি হচ্ছে। মেহরিমার মুখেও তৃপ্তির হাসি। মামের খুনসুটির মাঝে কর্ণগহরে পৌঁছায় হৃদিতের উৎসুক গলার স্বর। আমায় রেখে তোরা কি নিয়ে এত হাসছিস রে? মেহরিমা দৃষ্টি ঘুরিয়ে হৃদিতের দিকে তাকায়। ব্যালকনির দরজায় দাঁড়িয়ে, গায়ে এখনো জগিং এর পোশাক। মেয়েটা মুচকি হাসে। পর মুহূর্তে কিছু একটা ভেবে প্রশ্ন ছাড়ে। তীক্ষ্ণ তেজা গলার আওয়াজ। আপনি গতকাল রাতে বাসায় ফিরেছেন কখন? 12টা নাগাদ। ও আচ্ছা, গতকাল রাতে অতিরিক্ত মাথার যন্ত্রণার দরুন মেডিসিন নিয়ে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, তাই বুঝতে পারিনি আপনি কখন এসেছেন। পৃথু ছিল পাশে। গুড, আমার লক্ষ্মী বউ। হৃদিত পাশে এসে দাঁড়ায়। মেহরিমার কপালে আলতো করে অধর ছুঁয়ে দেয়। পরপরই ওষ্ঠজোড়া। হৃদিতের আদরে ভালোবাসার স্পর্শে মেহরিমার খুশিতে গদগদ। কারণে অকারণে মুচকি হাসতে থাকে। হৃদিতের মাইন্ড ভালো আছে বুঝতেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে, আপনি বোধহয় কিছু ভুলে যাচ্ছেন। হৃদিতের ভ্রুযুগল নিজস্ব শক্তিতে সংকুচিত হয়। নয়নছোড়া ছোট ছোট করে দৃষ্টিপাত করে। ডানের ভ্রু উঁচিয়ে শুধায়, কি ভুলে যাচ্ছি রে অ্যানাবেলা? ওই যে অলিভিয়ার বিষয়টা। হৃদিত ঠোঁট কামড়ে হাসে। মেহরিমার এদিক ওদিক হাতড়ে কথা বলা কথাগুলো বুঝতে পারে। অধরে হাসির রেশ রেখেই বলে, আজ রাতে নিয়ে যাব। মাহিরা মেবি ঘুমাবে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দে যা। মেহরিমা বেচার মুখে উঠে দাঁড়ায়। রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আপন মনে নিচের মতো বকবক করতে থাকে।
পারে খালি আদেশ করতে। নিজে এসে একটু ঘুমিয়ে দিয়ে দেখুন কেমন লাগে। কি সুন্দর বসেছিলাম মা মেয়ে, তাও ওনার সহ্য হলো না। জীবনে আর বাচ্চা নিতাম না ভাই, বহুত প্যারা। এই একটাই মানুষ করে বড় করা আমার জন্য বিগ চ্যালেঞ্জ। আরে বলিস কি, আমার তো একটা ফুটবল টিমের বড্ড শখ। আমায় মেরে আর একটা বিয়ে করে নিজের শখ পূরণ করেন ভাই। এই তোর ভাইকে? হৃদিত থমকে ওঠে। মেহরিমা থতমত খেয়ে বসে, আলাপোলা হাসে। সেই পরিচিত অভ্যাসে আমতা আমতা শুরু করে। আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে, আপনি তো আমার জামাই। হ্যাড টু ড্রেসিং জামাই। আজকের পর আর বেরোবে না, শাওয়ার নেওয়ার জন্য রেডি হ, আমি ফ্রেশ হয়ে আসছি। হৃদিত ওয়াশরুমে ঢুকে পড়ে। মেহরিমা বিড়বিড় করে মুখে ভাঙায়, থাওয়াল নেওয়াল জন্য লেডি হ, আমি ফ্রেট হয়ে আসতি। বেটা শয়তানের নানা, পারে তো খালি ওই থ্রেড দিতে। হ্যাঁ, ৮০-৮৫ কেজির দামড়া ছেলে, আর এই যে আরেকজন বাবা ভক্ত মহারানী, দুজনকে সামলাতে যেয়ে আমার জীবন তেজপাতা। ওয়াশরুম থেকে ভেসে আসে হৃদিতের দুষ্টুমি যৌক্তিক স্বর। আই এম 78 কেজি। এতদিনে এটাও জানলি না লিটল কিটি? নো প্রবলেম, আজ জেনে যাবি। মেহরিমা উদাস চিত্তে বিছানায় বসে আছে। পাশে পড়ে গভীর তন্দ্রাচ্ছন্ন। মনটা হঠাৎ করে তিক্ত অনুভূতিতে ছেয়েছে। আহামরি কোনো কারণের কবলে পড়ে এমনটা হয়েছে বিষয়টা এমন নয়। কিছুক্ষণ আগে ফোন গ্যালারি স্ক্রল করতে যেয়ে মাধবীর একখানা হাস্যোজ্জ্বল ছবি চোখের সম্মুখে আসতেই ফিরে গেছিল বছর কয়েক আগে। দীর্ঘ সময় ধরে বেশ স্মৃতিচারণ করলো। আশ্চর্য, স্মৃতি হাতড়ে এক বুক অস্থিরতা বিষণ্ণতা ছাড়া আর কিছুই মিলল না। মন মস্তিষ্কের উদাসীন্যের বেড়াছাল থেকে মুক্তি পেতে কিছুক্ষণ ব্যালকনিতে হাঁটল। না প্রশান্তির পথটুকুও দেখা দিল না। অবশেষে পা বাড়ালো নিচের দিকে। সোফায় বসা ছিল স্বয়ং আয়রা চৌধুরী এবং আব্রাহাম তালুকদার। মেহরিমাকে দেখতেই কেমন যেন তেতে উঠলেন তারা। মুখ নিঃসৃত কিছু অকথ্য ভাষায় মেহরিমাকে হেয় প্রতিপন্ন করে তবেই ক্ষান্ত হলেন। মন মেজাজ ভালো না থাকায় আজ এক বিন্দু পরিমাণ টু শব্দটি করল না মেহরিমা। যে পায়ে নিচে নেমেছিল সেই পায়ে উপরে উঠে আসে। ব্যাস তখন থেকে মনের ভেতরে ব্যাকুলতা অস্তিত্বশীল। মাঝে মাঝে জীবনের কাছে বড্ড অসহায় শ্রান্ত লাগে মেহরিমার। ছোট্ট একটা জীবনে এত কিছু কি সত্যি হওয়ার ছিল? এমন না ঘটলে খুব কি ক্ষতি হয়ে যেত? দরজা খোলার ক্ষীণ ক্যাচ ক্যাচ শব্দে মেহরিমার হুঁশ ফেরে। নেত্রের অভিমুখে ঘর্মাক্ত হৃদিতকে দেখতেই ভ্রু কুঁচকে ফেলে। কিছু বলার জন্য অধৈর্যরা নাড়তেই শ্রবণেন্দ্রিয় স্পষ্ট হয় হৃদিতের ক্লান্ত মৃদু কণ্ঠস্বর। অ্যানাবেলা, শাওয়ার নিবি না? পড়ি তো ঘুমে। আপনি ফ্রেশ হয়ে এসে বসুন ওর পাশে, আমি শাওয়ার কমপ্লিট করে আসি। টুডে উইল টেক শাওয়ার টুগেদার। জলদি ড্রেস নিয়ে ওয়াশরুমে যা ফার্স্ট, মাহিরা এখন উঠবে না। মেহরিমা ফ্যাল ফেলিয়ে তাকিয়ে আছে, কথা বলতেও ভুলে গেছে। হতভম্বের সপ্তম পর্যায়ে পৌঁছানোর দরুন চোখগুলো খসে পড়ার উপক্রম। ওষ্ঠজোড়ার মাঝে বড়সড় ফাঁকা বিদ্যমান। হৃদিতের হাতে ব্যাগ জাতীয় কিছু একটা। কথা না বাড়িয়ে সেটা নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিনিট পেরোতেই শূন্য হাতে বেরিয়ে আসে। উৎকণ্ঠিত হস্তযুগ্ম শার্টের বাটনে চলমান। সেভাবেই সামনে এগোয়। মেহরিমার মুখোমুখি দাঁড়ায়। শার্টটা ততক্ষণে বিছানায় ঠাঁই পেয়েছে। মেহরিমার চোখে চোখ রেখে খানিকটা ঝুঁকে নাকে আলতো হাতে টোকা দেয়। মেয়েটার শরীরে ঈষৎ কাঁপন সৃষ্টি হয়। হৃদিত সেভাবেই ফিসফিসায়, কি হলো, যাবি না? আদর নিবি না অ্যানাবেলা? ট্রাস্ট মি জান, টুডে আই উইল বি জেন্টাল। মেহরিমা মুহূর্তে বনে গেছে। কোনো নড়চড় নেই। মানুষ নাকি অতিরিক্ত শখ পেলে কথা বলতেও ভুলে যায়। আজ মেহরিমা তার ঊর্ধ্বে নয়। হৃদিত ধৃষ্টতার সহিত সম্পূর্ণ মেহরিমাকে একবার অবলোকন করে। বুঝতে পারে অপর পক্ষ থেকে আপাতত কোনো রেসপন্স পাবে না। যা করার নিজেকেই করতে হবে। সময় ব্যয় না করে মেহরিমাকে কোলে উঠিয়ে নেয়। অকস্মাৎ এহেন কাছে মেহরিমা আটকে ওঠে। হৃদিতের গলা খামছে ধরে।
হৃদিতের অধরে ফুটে ওঠে সেই সুপরিচিত বাঁকা হাসি। মেহরিমাকে যত্ন করে বাথটাবে বসিয়ে দেয়। পানি ছেড়ে দিতেই মুহূর্তের মাঝেই মেহরিমার শরীরের একাংশ ভিজে চুপচুপে হয়ে যায়। লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে মেয়েটা। লালচে বদনখানা নামিয়ে নেয়। পাশে বেসিনের উপর রাখা একটা পার্পল কালারের ফিতা নিয়ে মেহরিমার আখি জোড়া যত্নের সহিত বেঁধে দেয় হৃদিত ললাটে গাঢ় অধর ছোঁয়ায়। মেহরিমা তখনও নিশ্চুপ, কেবল আবেশে চোখজোড়া বন্ধ করে নেয়। হৃদিত মেহরিমার নরম তুলতুলে হাত দুটো উঠিয়ে নিজের উন্মুক্ত বুকে রাখে। মেহরিমার শক্তিহীন মিহিকায়া থরথরিয়ে কেঁপে ওঠে। তৎক্ষণাৎ শোনা যায় হাস্কি ভয়েসে অস্পষ্ট ধীর আওয়াজ। কিছু অনুভব করতে পারছিস জান? তোকে তীব্র থেকে তীব্রতরভাবে কাছে পাওয়া, নিজের মাঝে তোর আপন সত্তা খোঁজার তাগিদে প্রতিটা হৃদস্পন্দন আমার হৃদয়ে কম্পন ধরিয়েছে। ডেস্টিনি বিলিভ না করা ছেলেটা আজ তোকে কাছে পাওয়ায় সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখে। ভালোবাসা এত মনোহর কেন তুই কি সেটা জানিস? কারণ আমি আমার অ্যানাবেলাকে পেয়েছি। মেহরিমার শিরা উপশিরে অদ্ভুত শিহরণ খেলে যায়। শরীর অসাড় হয়ে আসে। এ কেমন অনুভূতি! এই 1 বছরে কখনো তো এমন কোনো অনুভূতির কবলে পড়েছে বলে মনে সায় দেয় না। এই পর্যায়ে মেহরিমা মেঘ ছাওয়া গলায় আওড়ায়, এমন পাগলামি কেন করছেন বলুন তো, খুব ভয় পাচ্ছি আমি। হৃদিত আরও ঘনিষ্ঠ হয়। মাথা নামিয়ে মুখটা খানিকটা এগিয়ে অধর ছুঁই ছুঁই করে দাঁড়ায়। হৃদিতের উষ্ণশ্বাস প্রশ্বাস মেহরিমার মুখে আবর্তিত। মেহরিমার হৃৎপিণ্ডটা দিম্র দিম্র শব্দ তুলে লাফাচ্ছে। ঠোঁটচোরা তীর তীর কাঁপন স্পষ্ট। শ্বাস রোধ হয়ে আসে। কেমন দম বন্ধকর পরিবেশ। আমাকে ভয় পাচ্ছিস তুই? আই লাইক ইট। পর মুহূর্তে অগ্রাসীভাবে অধৈর্যের মিলন ঘটে। মেহরিমার ছোট্ট দেহটা বাধা পড়ে হৃদিতের শক্তপোক্ত চওড়া বুকের মাঝে। ছাড়া পেতে হাঁসফাঁস করে ওঠে। সুবিশাল দেহের মাঝে মেয়েটার শরীরখানা একটুখানি দেখায়। নিজের হাতে সঁপে দেওয়া এই বিধ্বংসী ভালোবাসা থেকে চাইলে কি এত সহজে মুক্তি মিলবে? একদমই না। অধৈর্যরা বিচ্ছেদ করতে নিজের গায়ে তরল কিছু অনুভব করে মেহরিমা। ঘ্রাণেন্দ্রিয়তে ভেসে আসে কেমন তাজা বীভৎস গন্ধ। গা গুলিয়ে ওঠে। শরীরে হাত দিতে চ্যাটচ্যাটে আঠালো তরল স্পর্শ হয়। নাসারন্ধ্রের নিকটে হাতটা নেওয়ার সাহসে কুলায় না। মিনিট পেরোতেই শরীরটা অবলীলায় নেতিয়ে পড়ে হৃদিতের বক্ষ পিঞ্জরে। আস্তে ধীরে ফিতাটা খুলতেই মেহরিমার বন্ধ আখিচূড়া দৃশ্যমান হয়। সেথা শব্দ করে কয়েকটা চুমু খায় হৃদিত। বিড়বিড় করে, আমার ডেস্টিনি শুধুমাত্র তুই আর কুট্টুস। আমার ডেস্টিনির দিকে হাত বাড়ালে সেই হাতের মালিকের অস্তিত্ব এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে। গ্রাম থেকে শহরের প্রতিটা অলিতে গলিতে তাদের নাম নিষিদ্ধ করা হবে। এই প্রমিস এবার নতুন এক হৃদিতকে দেখবি তুই। তোর চোখের এক ফোঁটা পানি সব ধ্বংস করার ক্ষমতা রাখবে। আমার অ্যানাবেলা, আমার ভালোবাসা। পুরো মুখে জুড়ে চলে অধরের বিচরণ। নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হৃদিতের চোখে মুখে দেখা মেলে পৈশাচিক আনন্দের। তাবান তাইফ দাঁড়িয়ে আছে কলেজ সংলগ্ন ফিল্ডে। ডিরেকশন দিচ্ছে পোলাপানদের তড়িঘড়ি করে হাত চালাতে। বিকাল 4টা নাগাদ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একটা ম্যাচ হবে। আনন্দপুরের বিপক্ষ দল কুসুমপুর। কয়েক মিনিটের ব্যবধানে ঘড়ির কাঁটা দুটো ছুঁয়ে দিতে যাচ্ছে। টুর্নামেন্টের জের ধরে কলেজের সামনে বসেছে খাবারের ছোট ছোট স্টল। কত শত রকমের খাবার, সাথে ভাজা পোড়া তো আছেই। অনামিকা একটা ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে আছে। 1 প্লেট ফুচকা অর্ডার দিয়ে অপেক্ষায় সময় পার করছে। মায়াকেও সঙ্গে দিতে বলেছিল, কিন্তু শান্ত সাথে থাকায় মায়া নাকচ করে দিয়েছে। এত লোকজনের মধ্যে এমনিতেও ওর খাওয়া হবে না। অগত্যা অনামিকাকেই একাই আসতে হয়েছে। মন একবার কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করলে সেটা পূরণ না করা পর্যন্ত মেয়েটা একদণ্ড শান্তি পায় না। সহসা কর্ণগোচর হয় অতি পরিচিত গলার স্বর। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই তাবানের সুদর্শন মুখখানা দেখা মেলে। ঠোঁটে সবসময়ের ন্যায় মুচকি হাসি।